বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের প্রিয় শহর ঢাকা, যদিও এই ঢাকা এখন বসবাসের অনুপযুক্ত বলেই দেশের এবং দেশের বাইরে থেকে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছিল না দীর্ঘদিন, বেশ কিছুটা সময় প্রশাসক দিয়ে চালানো হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের অধিবাসীদের মধ্যে সেবা পৌঁছে দেবার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত করা হয়েছে এবং এরপর গত বছরের ২৮ এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশের নির্বাচন অনুষ্ঠিত হয়, উত্তর এবং দক্ষিণের, এবং দুই মেয়র শপথ নেন ২০১৫ সালের ৬ মে। প্রায় ১০ মাস অতিবাহিত হয়েছে। মেয়ররা এবং তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা অঙ্গীকার করেছিলেন। যারা নির্বাচিত হয়েছেন তারা মোটামুটিভাবে কর্মতৎপর, সেটি লক্ষণীয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমরা ২-৩ দিন আগেই কথা বলেছি এবং আমরা বলেছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রও আমাদের সামনে কথা বলবার জন্য আসবেন, এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। স্বাগত আপনাকে স্টুডিওতে। মিস্টার মেয়র, আপনাকে যে প্রশ্নটি শুরু করতে চাই, আপনার নির্বাচনী ইশতেহারের একটি বক্তব্য যেটি আপনি বহুবার উচ্চারণ করেছেন, যে সমস্যা চিহ্নিত, আপনার স্লোগানও সেরকমই ছিল যে এবার সমাধান যাত্রা। তো মেয়র হিসেবে আপনার 10 মাস চলছে, অভিজ্ঞতাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, সমাধান যাত্রার অভিজ্ঞতা। ধন্যবাদ জিল্লুর, আপনি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন মেয়র হিসেবে। এর আগেও এসছি অবশ্য, তখন অন্যান্য পরিচয়, কখনো বিসিসির প্রেসিডেন্ট, কখনো বিজেএম এর প্রেসিডেন্ট, যাই হোক অন্যান্য পরিচয় এবং সাধারণ নাগরিক হিসেবে এসছি। আপনি যেখান থেকে শুরু করলেন সেটা তো সহজ কথা। সমস্যা যে চিহ্নিত সেটা আজকে থেকে না, অনেক অনেক বছর থেকে, অনেক অনেক যুগ থেকে, যে বাংলাদেশের কি সমস্যা, বিশেষ করে ঢাকা শহরের কি সমস্যা। সহজ কথা বলা যায়, যানজট সমস্যা, জলজট সমস্যা, বর্জ্যের সমস্যা, তারপরে কি বলে মাস্তানির সমস্যা, সিকিউরিটির সমস্যা, পরিবেশের সমস্যা, রাস্তাঘাট খারাপ সে সমস্যা, পার্ক নেই সমস্যা, কি বলে পাবলিক টয়লেট নেই সমস্যা, সমস্যা হাজারো। এবং এটা তো আমরা সবসময় জানতাম যে এই সমস্যাগুলো আছে। আমাদের স্লোগান ছিল যে আমরা সমস্যাগুলো জানি কিন্তু সমাধানের যাত্রা করতে চাই। যেদিনে স্লোগান দিয়েছিলাম বা আমরা টিম মিলে তৈরি করেছিলাম, সেদিন কিন্তু আজকের মতো ঢাকাকে বোঝার ক্ষমতা ছিল না বা অবস্থানও ছিল। তখন দূর থেকে বোঝা, ইলেকশন আসলেই আমরা সব উত্তেজিত হয়ে যাই, কি এমন এমন লেখা শুরু করলাম যখন এটা যে আমরা এটা করব, ওইটা করব, মানে এটা তো আমাদের এক ধরনের ফিরিস্তি আমরা দেই সব সময়। এই ফিরিস্তির শেষ হয় না, এবং এমন কিছু ফিরিস্তি দিলাম যেটা পরে এসে মনে হলো, ওরে বাবা, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? এক সময় কথা উঠেছিল, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সময় বলবে আসলে উত্তরটা। আমরা এই সরকার যখন ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগ করেছিল, তখন কিন্তু আমরা অনেক রকমের কথা বলেছিলাম, অনেক নেগেটিভ কথা বলেছিলাম অনেকেই। কিন্তু এবং আমরাও যখন কাজ করতে মানে ইলেকশনে যাব বলে ঠিক করেছি, তখনও বলেছিলাম আরে অর্ধেকের জন্য কেন ফাইট করব, একটা হলে ভালো হতো ইত্যাদি। আজকে 10 মাসের মাথায় আমার মনে হয় যে ডিসিশনটি সরকার ভালো নিয়েছিলেন। কারণ শহরে এত সমস্যা, হ্যাঁ এটা সত্যি যে একই ডিপার্টমেন্টকে দু রকমের কাজ করতে হয়, এটা সত্যি। কিন্তু আজকে দুজন হওয়াতে আমার মনে হয় যে লোড ডিস্ট্রিবিউট হয়েছে, এবং এক ধরনের মানে অলিখিত নিজেদের মধ্যে একটা চাপ থাকে, আচ্ছা ও ভালো করছে, আমি ভালো করছি কিনা, এই একটা চাপও কিন্তু অনেক ভালো কাজ করে। তো সেদিক থেকে তো অনেক কিছু বলেছি। এখন সমাধান যাত্রা 10 মাস প্রায় যায়, কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি, সময় বলবে। একটা মজার অভিজ্ঞতা দিয়ে শুরু করি, যে আপনার একটু শুনতে চাই যে অনেক সাহসী কাজ করেছেন। তার মধ্যে আমরা যদি উল্লেখ করি যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, যেটি আমাদের এই অফিসের কাছেই, এটি উচ্ছেদ একটি বড় ঘটনা এবং এজন্য আপনি প্রশংসা পেয়েছেন। গাবতলী পরিষ্কার হয়েছে, প্রশংসা পেয়েছেন, এবং আমরা শুনছিলাম যে উত্তরবঙ্গ থেকেও মানুষ আসে এখন গাবতলী দেখবার জন্য, এবং কিন্তু দিন দিন যানজট কিন্তু নগরবাসীর জীবন দুর্বিষহ করে তুলছে। একদিক থেকে আপনি পরিচ্ছন্ন করছেন, অন্যদিক থেকে এই দুঃসহ যন্ত্রণা থেকে কিন্তু মানুষের মুক্তি মিলছে, এবং ঢাকা রাস্তায় অনেক সময় বলা হয় যে এক ধরনের নৈরাজ্য চলছে। সো আপনার কাছে একটু শুনতে চাই।
মানে এটি নিয়ে এখন আর কারোর মধ্যে কোনো প্রশ্ন এখন পর্যন্ত নেই, ভবিষ্যতে কি হবে আমি জানি না, যে আপনি বা আপনার কাজ করছেন না, কাজ করছেন কিন্তু সমস্যা থেকে মুক্তির উপায় কি? হয়েছে কি, ঢাকা যখন তৈরি হয়েছে তখন ঢাকা তখনকার জন্য প্ল্যান্ট সিটি ছিল। হয়তো 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে যখন বনানী তৈরি হয়েছে, গুলশান তৈরি হয়েছে, ধানমন্ডি তৈরি হয়েছে, তখন যারা ছিলেন তারা কিন্তু আজকের ঢাকাকে দেখতে পাননি। আজকে দুটো দিক মিলে 2 কোটি লোকের বসবাস, তারা হয়তো 20-50 লক্ষ লোকের বসবাস চিন্তা করে তৈরি করেছেন। সেজন্য রাস্তাগুলো সেরকম হয়নি, সেজন্য ফ্যাসিলিটিগুলো সেরকম তৈরি হয়নি। ফ্যাসিলিটি বলতে মনে করেন একটি উদাহরণ দিই আমি, ধরেন বর্জ্য। এই বর্জ্য আমি আপনার বাড়ি থেকে নিচ্ছি, কোথায় ফেলবো? ঢাকা শহরে তো কোনো বড় জায়গা নেই যেখানে ঠেলে নিয়ে ফেলে দেবো, মানে কোথাও রাখতে হবে। সেই রাখার জায়গাটি তৈরি হয়নি। রাখার জায়গা তৈরি হয়নি বলেই আজকে আপনি দেখছেন যে আপনাদের ঘরের সামনে এখানে বিরাট করে স্তূপ, আমেরিকান এম্বাসির সামনে বিরাট করে স্তূপ, মহাখালীর সামনে বিরাট করে স্তূপ, চ্যানেল আইয়ের পাশে বিরাট করে স্তূপ। সারা ঢাকা শহরের স্তূপ কোথায় ফেলবে? আপনি যদি বলেন যে তেজগাঁ ট্রাক টার্মিনালের প্রশংসা করেছেন, একটি কথা খুব স্পষ্ট করে বলি আগেই, যে মেয়রকে সামনে পেয়ে হয়তো মেয়রের প্রশংসা করছেন। আসলে মেয়র তো একটা ইনস্টিটিউশনের হেড, হি ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। সে কাজ করে কিন্তু অন্য শক্তিতে এবং অন্য সাহসে, অন্য সাহায্যে। প্রথমত শক্তি হলো রাজনৈতিক শক্তির স্পষ্টীকরণ, মানে মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু চান এই শহরটিকে। আলটিমেটলি তো বাংলাদেশ ওনারই, মানে এদেরই এবং ওনার স্বপ্নে গড়ছে। আমরা যারা কাজ করছি তার ডিরেকশন নিয়ে কাজ করছি। এই জায়গাটিতে একটু জোরের প্রয়োজন। পেছনে যদি মনে হয় সে জোরটি আছে, এখানে যিনিই থাকেন আমার মনে হয় তিনি শক্তভাবে কাজ করতে পারবেন। তারপর আমি আরেকটি সুবিধা পাচ্ছি যে যখন যে এলাকায় কাজ করছি, এই এলাকায় মনে করেন আপনি ট্রাকের কাজ, ট্রাক টার্মিনাল, এর পেছনে কিন্তু যাকে দেখা যায় না যেমন হোম মিনিস্টার, এর পেছনে দেখা যায় না এই এলাকার যারা কাউন্সিলর আছেন, সব কাজের পেছনে এলাকার কাউন্সিলর, এলাকার এমপি সবাই মিলে কাজ করেন। মেয়র হিসেবে হয়তো আমি তার প্রতিনিধিত্ব করি, কখনো কখনো একটু বেশি সাহস দেখিয়ে ফেলি হয়তো, এই কিন্তু ওটা তো আমাকে করতে হবে। যে বললাম যে যখন ইলেকশন করেছি তখন খেয়াল করিনি যে বাট কি আপনি লিখে আপনি দিয়েছি। আপনি আপনি এটি বলছেন, এই বাংলাদেশে তো রাজনীতিবিদরা ছাড়া অন্য কারো সাহস দেখাবার সুযোগ নেই, এবং আপনি হয়তো সেই অর্থে রাজনীতিবিদ না হলেও রাজনীতির অঙ্গনে ঢুকে পড়েছেন, এবং যে কাজগুলো বলছেন যে এগুলো সবাই মিলে করছে, অতীতে কখনো এভাবে হয়নি। এখন এই প্রশ্নটা উঠছে, আপনি আপনি আমি বলছি, শেষ করছি, আপনি নিজেকে মাস্তান মেয়র হিসেবেও নিজেকে নিজে আখ্যায়িত করছেন, দুষ্টামি করে বলেন, কিন্তু এই প্রশ্নটা আসে যে আপনার সাহসের আসলে এত সাহস আপনি কোথায়, এই যে বাড়তি সাহসটা যেটি দেখা যাচ্ছে, আপনি কিছুটা উল্লেখ করলেন যে বা প্রধানমন্ত্রীর আশীর্বাদ আমরা বলতে পারি আপনার উপরে আছে, একদম ক্লিয়ার এবং ডিরেকশন। আপনি তার পছন্দনীয় একজন মানুষ, সেটিও একটি ব্যাপার আছে। কেউ কেউ বলে থাকেন যে দেশের নিরাপত্তার দায়িত্বে যিনি প্রধান নিরাপত্তা বাহিনী, তিনি আপনার ভাই। আবার এমন কথা আপনি বিভিন্ন অনুষ্ঠানে বলছেন যে আপনার প্রয়াত মা, তার আশীর্বাদটা আপনার জন্য একটা বিরাট শক্তি হিসেবে কাজ করে। সো এই প্রশ্ন করে আসেই যে অতীতে তো আমরা মেয়র দেখেছি, নির্বাচিত মেয়রে দেখেছি, এবং তারা তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও অনেক বেশি, কিন্তু আপনারা হয়তো একটু বেশি প্রশংসা করছেন, মানে এক একটি কাজ হয়তো ভালো হয়ে গেছে, সময় বলবে আরও 5 বছর গেলে। এর সবগুলোই আমি অ্যাগ্রি করি। একমাত্র আপনি আমার একজন আত্মীয়র কথা বলেছেন, তার সঙ্গে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকতেই পারে না, যে যার জায়গায় কাজ করে। সুতরাং ওটি ছাড়া বাকি সবই প্রাইম মিনিস্টারের সাহস দেয়া, প্রাইম মিনিস্টারের ডিরেকশন। আমরা প্রতিনিয়তই নিজেদের মধ্যে কি করি সেটা আমাদের মধ্যে আমরা পরস্পরকে কমিউনিকেট করি। আমার দিক থেকে আমি বেশি কমিউনিকেট করি। যে এলাকায় কাজ করি সে এলাকার এমপি, সে এলাকার মন্ত্রী মহোদয়, সে এলাকার কাউন্সিলর কিন্তু সবচেয়ে বড় শক্তি। আপনি একটি জায়গায় উচ্ছেদ করতে যাবেন, যদি কাউন্সিলর আপনার সঙ্গে না থাকে তাহলে পুলিশও উচ্ছেদ করে রাখতে পারবে না। আর আজকাল আমাদের মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি আমরা ইদানিং, যে আমরা পুলিশের সাহায্য সবসময় পাই, কি এখন যখন পাই না তখন পুলিশ ছাড়া গেলেও কাজ হয়ে যায়। সেই জোরটা কিন্তু আবার এলাকার মানুষের, এলাকার কাউন্সিলরদের ভেতরে চাপা খুব থাকে না? আমরা ট্র্যাডিশনালি কাউন্সিলরদের হিসেবে যাদেরকে চিনি এবং তাদের যে ক্রিয়াকর্ম বা আমার হয়েছে কি, ইনভলভমেন্ট, আমি সবসময় বলি আমার বুদ্ধি কম সাহস বেশি, সুতরাং ক্ষোভ টোপ এগুলো দেখতে হলে একটু বুদ্ধি বেশি লাগে, ওগুলো আমি আমার বুঝি না ঠিক একটা। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এটি এক ধরনের উপহার দিয়েছেন। প্রথমে আমি একটু ভীত ছিলাম যে দায়িত্ব আমার নেওয়া ঠিক হবে কিনা, যেদিন মনে মনে ঠিক করেছি যে আমি ওনার আমন্ত্রণ সানন্দ চিত্তে গ্রহণ করব, সেদিন থেকে কিন্তু আমি নিজেকে তৈরি করেছি যে
অ্যাকচুয়ালি আমার একটা ছোট মেয়ে আছে 20-21 বছরের, 21 বছরের, সে আমাকে বলেছে, বাবা তুমি এই ছিলা এককালে নাকি হিরো ছিলা, তো এখন তো তোমার আর ইফ ইউ ডু নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি তাহলে তো তুমি আর কিছু করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী তোমাকে বলেছে যে কাজটা নাও অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। ওই কিন্তু আমাকে এক ধরনের সাহস দিয়েছে, অথবা আমার মধ্যে একটা সম্মতির জায়গা তৈরি করে দিয়েছে। তারপর যেদিন থেকে এটি নিয়েছি সেদিন থেকে মোটামুটি নিজেকে তৈরি করেছি যে 5 বছর চেষ্টা করব যে যে সম্মানটি আমাকে দেওয়া হয়েছে এই সম্মানটি যেন আমি রাখতে পারি এবং সরকারের মুখ উজ্জ্বল করতে পারি এবং সবাই যেন একটু প্রশংসা করেন। আমার কিন্তু এখানে চাওয়ার কিছু নেই, আমি ব্যবসায়ী আর 50টা জায়গায় ব্যবসা করব, কিন্তু ডিসিসিআই আমি ব্যবসা করব না, কখনোই না, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। কোনো বিচ্যুতি আমার দ্বারা হবে না বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি সেভাবে চেষ্টা করছি। অনেকে বিরক্ত হচ্ছেন, অনেকে একটু মন খারাপ করছেন, যেমন আমি টেন্ডার করে ফেলেছি, কাউকে চাইলেও এখন আমি করতে পারি না। মানে আমরা তো নগর ভবন মানেই বুঝি টেন্ডার বাজি, কাউকে চাইলেও কিন্তু আমি এখন আর সুবিধা দিতে পারি না। আমি আমার এক্সিকিউটিভদের বলেছি স্পষ্ট করে যে আমি কিন্তু ব্যবসায়ী, যেহেতু আমি বুলডোজ করব, কিন্তু কাগজ আপনারা ঠিক মতো ট্রান্সপারেন্টলি করবেন। আমার ভুল হতে পারে, কারণ আমি আপনাদের গভর্নমেন্টের বেচাকেনায় আমি অভ্যস্ত নই, আমি এটা কাজ করে আসিনি এবং আমার এই এক্সপিরিয়েন্স নেই। সুতরাং দায়িত্ব আপনার, আপনি এটাকে ট্রান্সপারেন্টলি আনবেন যেন কোনো প্রশ্ন না থাকে। আমি আমার চিফ ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলেছি যে দেখেন, সব কিছু আমরা একদিনে হয়তো ভালো করে ফেলতে পারবো না, কিন্তু ভালোর জায়গাটিতে যেন আমরা চেষ্টা করি। আমি বলেছি আমার ইন্সপেকশন 3 বছর পরে রাস্তার। আমি কন্ট্রাক্টর মহোদয়দেরকে, আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদেরকে 2 বার পর্যন্ত ডেকেছি এবং ডেকে বলেছি যে আপনারা লোয়েস্ট হয়ে কাজ নিয়েন না, কারণ আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপনাদেরকে কোথাও ছাড় দিবে না। সুতরাং আপনারা লোয়েস্ট হয়ে কাজ দিবেন না, আমি চেষ্টা করব আপনারা কি করে ভালো কুইকলি টাকা পান, ফাইল আটকা থাকবে না। আজকে আমরা শুনেছি যে চেক এখন পৌঁছে যায়। আমি আমার ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছি এবং তারা মানছে এটা, যে চেক আমরা সম্মানিত কন্ট্রাক্টরদের অফিসে অফিসে পাঠাচ্ছি। এই ঘটনাটি ঘটছে আমাদের, কিন্তু অনেক সময় পাঠানো যায় না, কারণ তারাই এসে বসে থাকেন বিকালবেলা, ওই আধা ঘন্টার চেক আমি না, বাসায় পাঠাও। তার মানে অফিস থেকে আপনি দিচ্ছেন না কাউকে চেক, অফিসে চেষ্টা করছি অফিস থেকে না দেওয়ার। আমার ইনস্ট্রাকশন হলো অফিস থেকে দিও না, কেউ এসে যেন তোমাদেরকে বিরক্ত করতে না হয়, বাসায় পাঠাও। তারা আবার বলে যে 1 ঘন্টা আগে নিলে আমি ব্যাংকে দৌড় দিয়ে নিয়ে যেতে পারি। তবে আমার অ্যাটিটিউডটা হলো, আমি এখন বলেছি যে আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট আমার ব্যাংকে খোলেন, সো দ্যাট চেক ইস্যু হইতে যে 3 ঘন্টা লাগে, সেই 3 ঘন্টা যেন আপনার সময় বাঁচে। আমাদের চাওয়া একটাই, সেটা হলো কোয়ালিটি ওয়ার্ক দেবেন। এই যে রাস্তায় আমরা পাইপ বসাচ্ছি, আমাদের ইঞ্জিনিয়াররা অন্তত মানে পাইপ বসিয়ে গেছে এটা তুলেও ভেঙে ফেলেছে পাইপ। আমার চিফ ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইজ সো অ্যাক্টিভ নাও, কোথাও আমার মনে হয় যে সহজে আর খারাপ কেউ দেবে না। পাইপ আমরা দিনের পর দিন পাইপ রিজেক্ট করছি। এমনও হয়েছে আমরা বলেছি যেই কোম্পানি এই পাইপ তৈরি করে সেই কোম্পানি থেকে তুমি আর এই পাইপ কিনতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে এক ধরনের শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করছি, সেই জন্যই হয়তো আপনারা বলছেন যে কিছু কিছু কাজ। এই যে তেজগাঁয়ের ঘটনা, গাবতলী বা বিলবোর্ডগুলো নামিয়ে ফেললেন, আপনি বাধার সম্মুখীন? না বাধার তো মানে কিছু বাংলাদেশে কোনো কাজ, অদৃশ্য একটু গল্প শুনতে চাই আপনার কাছ থেকে, যে কি ধরনের আসলে হয় কি, কিছু কিছু কাজ প্রথম দিন করে ফেললে ভালো হয়। যেমন আমাদের একটা ছিল যে বিলবোর্ড ফেলে দিতে হবে। আমরা বলেছি আমাদের যে বিলবোর্ড পরিষ্কার করব, আমরা বিলবোর্ড সব করে ফেলবো তা না, বিলবোর্ডের শৃঙ্খলা আনবো। মজার গল্প বলি একটা ছোট্ট। তো আমি প্রথম দিন যেদিন গেছি সেদিন দেখি যে আমার অফিসের দেয়ালে সব বিরাট বিরাট ব্যানার লাগানো, আনিসুল হকের সাইজ, অমুক অমুক সব আমাকে করছে। তো আমি প্রথম দিন বললাম যে নিজে বললাম যে আমাদের একটা ইশতেহার হলো যে আমরা বিলবোর্ড এবং ব্যানার কম ইউজ করবো, লাগাবো না। তা আমি প্রথম দিন কিছু বলিনি, সেকেন্ড দিন বলে গেছি এগুলো আর লাগিও না। থার্ড দিন দেখি যে আরও বড় বড় করে লাগিয়েছে। সেদিন কিন্তু আমি বললাম যে এগুলো নামাতেই হবে, নো মোর। তো আমি বলে 10টার সময় উপরে উঠেছি। তো 11টার সময় আমার পিএস এসে আমাকে বলল যে স্যার বিলবোর্ড নামিয়ে ফেলেছে। খুব খুশি হয়েছি, বাবা। 12টার সময় এসে বলে স্যার
বিলবোর্ড কিন্তু আবার সব বিলবোর্ড না তো ব্যানার সব বিরাট বিরাট বিলবোর্ড মানে কি তার পেছনে একটা হার্ড বডি থাকে এটুকু ছাড়া আবার তুলে দিয়েছে কেন বলে না ওরা নামাবে না কারা নামাবে না স্যার বুঝেনি তো এখানে বিভিন্ন রকমের সঙ্গ থাকে সঙ্গ থাকে 3 নম্বর দিনে সঙ্গ বলে স্যার এটা তো আমার ড্রাইভার এক পর্যায়ে এসে বলে স্যার বলছে যে দরকার হলে মেয়রের না দরকার হলে আজকে এখানে কি রক্তপাত হবে কিন্তু বিলবোর্ড নামালে আর মেয়রকে কন্ট্রোল করা যাবে না আমি বলি সর্বনাশ মেয়র 3 নম্বর দিনে ধরা খেয়ে গেছো আমি 3টা 3:30টার দিকে নামলাম নামার পরে যেহেতু চ্যানেল সবার নামটাম আমি বলবো না ইন্ডিকেটেড বলছি তো আমি নামার পরে জিজ্ঞেস করলাম কি ভাই এগুলো নাকি নেমে গেছে শুনেছিলাম এগুলো আবার উঠেছে কেন তো বলে স্যার তো অমুক সঙ্গ তুলেছে ওনাদের নেতারা আমি বললাম ডাকো কাউকেই চিনি না থার্ড ডে তো একজন আসলো কি ভাই আপনার নাম কি এগুলো তুলছেন কেন স্যার এগুলো নামানো যাবে না এখানে সব জাতীয় নেতাদের ছবি আছে বলে জাতীয় নেতাদের ছবি আছে মানে কোথায় বলো ওই যে স্যার তো আমি গেলাম বিল মানে দেওয়াল পর্যন্ত হেঁটে গেলাম বললাম এটা কার ছবি তো স্যার এটা বঙ্গবন্ধুর ছবি আমি বলি 4 ইঞ্চি এ তো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না পাশেরটা কার ছবি বলে স্যার এটা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আমি বলি এই 6 ফিট এটা কার ছবি 1 ফিট বলে স্যার এটা আপনার ছবি বলে এই 6 ফিট এটা কার ছবি এই 6 ফিট এত বড় ও আর কথা বলতে পারে না মানে আমাদের নেতৃবৃন্দকে এক ধরনের অপমান করার মতো অবস্থা তারা ওনাদের ছবি 4 ইঞ্চি ছবি 6 ইঞ্চি ছবি আর নিজের ছবি হবে 6 ফিট তা আমি বললাম মেয়রকে বলে স্যার আপনি এটা কার অফিস মেয়রের অফিস তা আমি আমার তখন সিইও টিও সব দাঁড়ানো আমি বললাম আজকে রাত 9টা পর্যন্ত সময় দিয়ে গেলাম সিও সাহেব যদি না হয় কালকে ওরে মেয়রের চেয়ারে বসাই দিন আমাকে ফোন করেন রাত্রে 9টার মধ্যে যদি এটা না যায় তো ওকে চেয়ারে বসাই দিন ও চালাবে বিলিভ মি ওই দিন থেকে নাই আর এরপরে তারা দে হ্যাভ বিকাম সো নাইস এখনও লাগায় তবে আগে 15ই আগস্টে লাগায় 26শে মার্চে লাগায় আগে পারমিশন নেয় সাইজ বলে কোন জায়গায় লাগাবে বলে কয়দিনের জন্য লাগাবে বলে বিউটিফুল তো এরকম অনেক এক্সপিরিয়েন্স প্রত্যেক দিনই হচ্ছে এবং এই কাজগুলোর দৃশ্যমান এক ধরনের সাহস করে শুরু করেছেন দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু অগ্রগতি থাকার সঙ্গে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিটা মিলছে কিনা কারণ আপনি যখন ডেলিভার করবেন তখন কিন্তু এক্সপেকটেশন অনেক বাড়তে থাকবে এবং বাড়ছেও আমাদের দেখেন আমি তখন বুঝিনি যে বিলবোর্ড ফেলা এত কঠিন কিন্তু আমরা বলে ফেলেছি ইশতেহারে যে বিলবোর্ডটা ফেলে দেবো বা বিলবোর্ড একটা শৃঙ্খলা আনবো আমার একটা সুবিধা একটু হয়েছে যে আমি যেহেতু বিজিএমইএ করেছি এফবিসিসিআই করেছি সার্ক চেম্বার সঙ্গে যুক্ত ছিলাম বা প্রেসিডেন্ট ছিলাম আমার তো এক ধরনের চুল পেকেছে চুল অনেক পেকেছে ওটার এক ধরনের চুল পেকেছে সেই জন্য আমি সবসময় চেষ্টা করেছি যে ব্যবসায়ী কমিউনিটি আছে তাদের সঙ্গে কথা বলার আমি তাদেরকে ডেকেছি এই যে বিলবোর্ড যারা করেন তাদেরকে ডিনার খাইয়েছি ইফতার খাইয়েছি বলেছি আপনারা শৃঙ্খলা আনেন সেকেন্ড দিন তাদের সঙ্গে মিটিং করেছি থার্ড দিন মিটিং করেছি এবং ওনারা কথা দিয়েছেন রিটার্ন আমরা এই করব 1 মাস সময় দিয়েছি তারপর যখন তারা করেননি তারা তো আর আমার সঙ্গে জোরে পারবেন না আই ফেসড লট অফ প্রেশার এটা তো সত্যি কথা ছোট্ট সোসাইটি আর বাংলাদেশে তো সবাই শক্তিশালী সবাই রাজা সবাই সবার হাতে ফোন করাতে পারে তা আমি এক পর্যায়ে বললাম যে সম্মানিত প্রধানমন্ত্রীর ফোন ছাড়া তো আমি কারো ফোন নেব না চলো বিসমিল্লাহ তো মাননীয় প্রধানমন্ত্রী তো আমাকে এই ব্যাপারে কোনো মানে কম্প্রোমাইজ করার কথা বলেননি এবং আমি সবার সঙ্গে কমিউনিকেট করে উই হ্যাভ টেকেন এ পলিসি আমি কিন্তু এরপর যে এটা ফিরে আসবে না তা না কিন্তু অনেক অনেক মানে স্ট্রাকচার্ড হয়ে ফিরে আসবে আমি আমার পলিসি তৈরি করার চেষ্টা করছি ঢাকা শহরে যেখানে 20টি বিলবোর্ড হাতে দেওয়া যেত না সেখানে ছোট কাচ্চা বাচ্চা বড় মাঝারি 20,000 বিলবোর্ড আজকে নেই কেমন ভালো লাগে দেখতে কেমন ভালো লাগে একটু তো প্রেশার হয়েছে মাস্তানি তো একটু এটা তো স্বাভাবিক এটা তো আর এখন মানে বাট সাকাম করি দৃষ্টি দূষণ এবং শব্দ দূষণ ঢাকার একটি বড় সমস্যা আপনি দেখেন ভালো লাগে এখন দৃষ্টি দূষণটা ভালো লাগে আমার মনে তেমনি তেজগাঁর কথা যদি বলেন অনেক মিটিং করেছি আমি এমন না যে ওই দিনই আমি গেছি কিন্তু আমি বলছি আজকে যদি আমি যাই আইদার ইউ আর মি হয় মেয়র না হয় আপনারা তো ওনারা মেয়রকে তো একটু পাঙ্গা নিতে চাইলেন হয়েছে তারপরের দিন দেখেন 30,000 লোক যে সাহায্য করেছে উৎসব করেছে আজকে কিন্তু ওনারা বলেছেন আজকে ওনারা বলছেন যে এটা ভালো হয়েছে আমাদের জন্য হ্যাঁ ওর মধ্যেই হচ্ছে এখন আমার উপরে প্রেশার আছে যে আমি টার্মিনালের জন্য জায়গা খুঁজবো আমার উপরে প্রেশার আছে আমি যে টাকা অ্যারেঞ্জ করার জন্য জায়গা করবো এবং এই কাজগুলো কিন্তু আমরা করছি সুতরাং
কারওয়ান বাজার দেখেন, আমরা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছে যে কারওয়ান বাজারে 5 বিঘা জমি উল্টা মেয়র অফিস দখল করে ফেলবে? গত সপ্তাহে কিন্তু আমরা নিয়েছি, কিন্তু জোর করে না। প্রথমে রিকোয়েস্ট করেছি, মিটিং করেছি, 50টা মিটিং করেছি, যেদিন হয়নি সেদিন বলছে কালকে মেয়র আসবে, যদি পারো সামাল দিও। তারপরে তারাই কিন্তু এসে সাহায্য করেছে। এলাকার নেতা, এলাকার এমপি, এলাকার মন্ত্রী, এলাকার কাউন্সিলর সবাইকে নিয়ে যদি কাজ করা যায় না, তাহলে কাজ সহজ হয়। তা আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমি আপনাদের কাছে তো অন্যায় কিছু চাচ্ছি না, আমি তো সাধারণ মানুষ যেটা সেটা চাচ্ছি, আর আপনি কি কাজ করছেন, আপনি অন্যায় কাজ করছেন। সুতরাং আসেন একটা কম্প্রোমাইজ করি। তো এখনও তো আল্লাহ ইজ্জত রেখেছে। আপনারা দেখেন, একটা ছোট্ট উদাহরণ দেই, আমরা আজকে থেকে 9 দিন আগে বলেছি, আপনি যে কোনো বাজারে যান, মার্কেটে যান, একজন দোকানদার ভেতরে রেস্টুরেন্ট করে, তার চুলা করে ফুটপাতের উপরে, ভেতরে নিজের দোকান করে, ফল বিক্রি করে রাস্তার উপরে, ভিতরে নিজের দোকান করে, ফার্নিচার বিক্রি করে, বিশেষ করে গুলশান 1-এ। গুলশান 1-এর এক একটা লবি বোধহয় 30 ফিট হবে, আপনি 3 ফিট জায়গা দিয়ে হাঁটতে পারেন না। সবার সঙ্গে মিটিং করে একদিন বলেছি, আর 3 দিন সময়, 1 ইঞ্চি জায়গা বাইরে রাখা যাবে না। 6-7টা আমার আনিকদের বলেছি, যেখানে পাবা ওয়েল্ডিং করে দাও, তালাও না, ওয়েল্ডিং করে কেস করে দাও, তাকে 7 মাস ঘুরতে হবে। টুডে ইট ইজ ওয়ার্কিং। কেন ওয়ার্ক করছে? ওনারাই কিন্তু এখন কনভিন্সড হয়েছেন। আজকে আপনি গুলশান 1 মার্কেটে যান, আপনি গাড়ি চালাতে পারবেন লবি দিয়ে। আপনি আজকে গুলশান 2-এ যান অথবা বনানী বাজারে যান, 1 ইঞ্চিও বাইরে নেই। ভাল লাগছে, লোক বরং বেশি যাচ্ছে কিনতে। এই শৃঙ্খলা তো আনতে হবে। এবং আমি মনে করি যে এখানে আমাদের যারা এলাকার মানুষ সাহায্য করছে, এলাকার নেতৃবৃন্দ সাহায্য করছেন, কাউন্সিলর সাহায্য করছেন, সবাই করছেন বলেই কাজটা হচ্ছে। সো অনেক অনেক কাজ করছেন, কিন্তু এখন পর্যন্ত নানা রকমের স্টাডি যেটি বলছে, যে আমি যেটি শুরুতে উল্লেখ করলাম, যে ঢাকা বসবাসের জন্য নিকৃষ্টতম একটি শহর, এবং একদিনে নিশ্চয়ই হয়নি, ধারাবাহিক উদাসীনতার ক্ষেত্রে কাজ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, তো কাজ করছেন, কি মনে হয় যে মোটামুটি বসবাসের একটা নগরী হিসেবে আমরা ঢাকাকে কবে নাগাদ পাবো, বিশেষ করে ঢাকা উত্তরকে কবে নাগাদ পাবো? দেখেন, এটা খুব সহজ বলে ফেলা, খুবই খারাপ শহর, কিন্তু আপনি চিন্তা করতে পারেন এটা কত ভালো একটি শহর। আপনি দেখেন, আজকে 86 স্কোয়ার কিলোমিটারে আমার আয়তন, আমার আয়তন আরও বড়, আমার শহরের আয়তন নর্থের 86 স্কোয়ার কিলোমিটার, প্রায় 1,20,00,000 লোক থাকে। হ্যাঁ, বা যদি আপনি 1 কোটি লোকও ধরেন, 1,44,578 জন মানুষ থাকে পার স্কোয়ার কিলোমিটারে। 1,44,000। ক্যানবেরাতে থাকে 354 জন, কলম্বিয়াতে থাকে 3400 জন। ঢাকা শহর কিন্তু আপনাকে তারপরেও থাকতে দিচ্ছে। কলম্বিয়ার ক্যানবেরার সাইজ হলো 6,580 স্কোয়ার কিলোমিটার, আর আমার হলো মাত্র 86। তো এই যদি আমার শহরের সাইজ হয়, যেখানে 3 লক্ষ গাড়ি ধারণ করা সম্ভব, সবাই বলেন যে 25% লাগে, মানে রাস্তা প্রয়োজন হয়, আপনার 7% রাস্তা আছে, মানে যত বড় এরিয়া। এবং নগরবিদরা বলছেন 60 লক্ষ লোক বাস করতে পারে এই শহরে, সেখানে ডাবল লোক, 2 কোটি লোক। তো আপনি কি করে বলেন সেখানেও তারপরেও আপনি ঘুমাচ্ছেন, রাস্তা দিয়ে পার হচ্ছেন, রাস্তার বাইরে যাচ্ছেন। সুতরাং সেই অনুপাতে আমি বলবো যে ঢাকা জনস্রোতকে আপনার রুখতে হবে এবং এটা সত্যি। বিকেন্দ্রীকরণ করতে হবে, আদারওয়াইজ বাঁচতে তো সবাই বাঁচছে, কিন্তু বাঁচার মতো করে বাঁচতে হবে। ঢাকা তরুণদের, ঢাকা ব্যবসায়ীদের, ঢাকা রাজনীতির কেন্দ্রবিন্দু, সারা দেশকে কিন্তু 35% জিডিপি হয় একমাত্র এই শহর থেকে। এই শহরকে আপনি বাসের অযোগ্য বলছেন কেন? এই কিছু সমস্যার জন্যে। লোক কমিয়ে দিন, আজকে 1/4 করে দিন, দেখবেন ঢাকা শহর বাসের যোগ্য হয় কিনা। আজকে ঢাকা শহরে যত গাড়ি চলে, আমরা একটি ইউনিভার্সিটির মাধ্যমে একটি স্টাডি করছি, খুব সম্ভব এ মাসের 30 তারিখে আমরা স্টাডিটা রিভিল করব যে ঢাকার বাতাসের কি অবস্থা, ঢাকার পরিবেশের জন্য, ঢাকার হিটের জন্য, ঢাকার বর্জ্যের জন্য, ঢাকার গাড়ি চলার কালো ধোঁয়ার জন্য, ঢাকার এই ফসিল অয়েল পুরনোর জন্যে মানুষের স্বাস্থ্য কী করে নষ্ট হয়ে যাচ্ছে, ভয়াবহ। যেহেতু রিসার্চটা আমরা করছি, সেহেতু এখন রেজাল্টটা না বললাম, আর মাত্র 17 দিন পরে বলবো। সেই জায়গাটিতে পরিবেশ, ঢাকার বাতাস কিন্তু আপনার ঘরের বাতাস বরং বাইরের চেয়ে খারাপ। ধরেন একটি পরিমাপ যদি বলা হয় যে 2.5 থাকা উচিত কোনো একটি পরিমাপ, সেখানে বাতাসে 179, পরিমাপটি আমরা বলবো ml
কি এমপিএল কিছু একটা বলে, আড়াই থাকা উচিত, সেখানে 179 আছে। আপনি বলেন ঢাকার বাতাসের অবস্থা কি? আমরা অনেক কজন ডাক্তার নিয়ে, বিশেষ করে বক্ষবেদী যারা লাংসের স্পেশালিস্ট, তাদের অনেক কজনকে নিয়ে 5-6 জনকে নিয়ে আমরা একটা কমিটি করেছি। আমরা সায়েন্টিফিক্যালি রিসার্চ প্রায় শেষ করে এসেছি, বাচ্চাদের রিসার্চটা শেষ করেছি, এখন বয়স্কদের মধ্যে এটার কি ইফেক্ট হবে, তো সেটাকেও ভালো করার পরিবেশকে তারও সমাধান আছে। কথা হলো যে ঢাকা এত বড় এবং ঢাকার সমস্যা এত বিভিন্নমুখী, এবং এটা এক ধরনের ট্রাফিক জ্যাম, যে কোনো সমস্যা, বর্জ্যের সমস্যা। আজকে বর্জ্য সমস্যা, আমরা আজকে একটা মিটিং করেছিলাম, ঢাকার সমস্ত পাইপলাইন থেকে বর্জ্য যদি আমরা ড্রেন থেকে অপসারণ করতে চাই, 10,000 ট্রাক বর্জ্য আজকে ফেলা সম্ভব। আমরা ওটা প্ল্যান নিচ্ছি, কিন্তু আমরা করবো এটা, ইউ উইল সি ইট ভেরি সুন। তেমনি বর্জ্য সমস্যা সবই, কিন্তু আমার মনে হয় যে আমরা যেভাবে কাজ করছি আর লম্বা সময়ের জন্য যেভাবে ঢাকাকে প্ল্যান করা হচ্ছে, বিআরটি এমআরটি মিলে খাল খনন করে, নদী খনন করে, একটি জায়গায় তো আমরা নিশ্চয়ই পৌঁছবো। জলজট একটি বড় সমস্যা ঢাকার, এবং সামনে বর্ষা মৌসুম। হ্যাঁ, এটি কিন্তু আজকে আমরা মিটিং করেছি ইয়ের সঙ্গে, ওয়াসার সঙ্গে। ওয়াসাতে আমরা যেয়ে বসেছি, এবং গত বছর আমরা খুবই চিৎকার করেছি এটা নিয়ে। দেখেন, জলজট মেয়রের খুব বেশি কিছু করার নেই। ঢাকা শহরে 26টি খাল আছে, আমরা 23টি খাল নিয়ে গত জলজটের পর, গত নভেম্বরের 21 তারিখে যে বৃষ্টি হয়েছিল তারপরে আমরা 23টি খাল নিয়ে চেষ্টা করছি, কিন্তু খাল আমাদের খনন করার কোনো পারমিশন নেই, খাল বড় করার আমাদের কোনো পারমিশন নেই, কারণ খাল আইনত ডিসি ওন করে, এবং খাল আইনত ওয়াসা কাটে এবং পরিষ্কার করে, সেটি করছে। আজকে আমরা মোটামুটিভাবে বেশ হ্যাপি, এবং আমরা মনে করি এপ্রিলের মধ্যে এক ধরনের কাজে চলে আসতে পারবো। তেমনি আমাদের পাইপলাইন এখনও 25% ওয়াসার সুয়ারেজ আছে, 25%। আমরা কি করি? আমরা রাস্তার বৃষ্টির পানিটাকে আমাদের সসার ড্রেন পাশে দিয়ে, ড্রেনের পাশে যে দেখা যায় না এরকম পাইপের মতো, ওটা দিয়ে পড়ে, আর আমাদের কিছু ড্রেন আছে সেটা দিয়ে ওয়াসার ড্রেনে পড়ে। সেই ওয়াসার ড্রেন যে খালে পড়ে, খাল তো বন্ধ, সেই খাল যে নদীতে পড়ে, নদী পর্যন্ত খাল যেতে পারে না। অ্যান্ড ওইটাই কিন্তু রিয়েলিটি। খাল খনন করতে হবে, সেটা খনন শুরু হয়েছে, এবছর কতদূর হবে জানি না। তবে আমার ব্যক্তিগত ফিলিংস যে আগামী বছর এই পানির সমস্যা, রাস্তার পানির সমস্যা কিছুটা কমবে, দূরীভূত হবে। এটা পৃথিবীর কোথাও দূরীভূত হয় না। বৃষ্টি হলে প্যারিসের রাস্তায় পানি জমে যায়, আমেরিকার যে কোনো রাস্তায় পানি জমে যায়, সেটা হতেই পারে যে কোনো সময়, কিন্তু প্রতিনিয়ত যে সমস্যা সেটি কমবে। আপনারা দেখেন, আমরা কিন্তু গুলশান এবং বনানী, বাড়িধারা এই এলাকায় আমরা রাস্তার কাজ করছি, পাইপের কাজ করছি, এবং খুব তাড়াতাড়ি করছি, যেন এপ্রিলের বা মের মাঝামাঝি আমরা শেষ করতে পারি। এটি যদি হয়, এখানেও পানির প্রেশার কিছু কমবে। তবে আমার পক্ষে বলা খুব মুশকিল যে কতটুকু কমবে, চেষ্টা করছি আমরা এটা। মশা সম্পর্কে, মশার উৎপাত বাড়ছে। আচ্ছা, এই একটি জায়গায় আমি প্রথম ক্ষমা চেয়ে নেই আমাদের যারা, বিশেষ করে ঢাকা নর্থের যারা আছেন। উত্তর দিতে চাইলে আমি অনেক কটি উত্তর দিতে পারবো, কিন্তু সেটি উত্তর দেওয়ার জন্যই উত্তরটা দেব, কিন্তু আমার এই জায়গাটিতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন, সেই জন্য আমি একেবারে নিঃশর্তে ক্ষমা চাই। যে জায়গাটি হয়েছে সেটা হলো, গত বছর আমরা যখন এই দায়িত্বটি নিয়েছি তখন আমারও তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বরং আমি দেখেছি, যদি এক্সাম্পলের জন্য বলছি, যে আমার যদি 10 কোটি টাকার মশার ওষুধ কিনতে হতো, সেখানে আমি 17 কোটি টাকা কিনেছি। মানে কত কিনেছি সেটা না বলে আমি উদাহরণটা দিলাম, এত বেশি কিনেছি। কিন্তু তারপরেও এবার আমরা মশা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারিনি। তার কিছু কারণ আছে, কারণগুলো বলছি আমার এক্সকিউজ হিসেবে না বলে কারণ বলছি। কারণ হলো, আমাদের আপনি চারপাশে হাঁটেন, কত ময়লা, এবং প্রত্যেকটা ময়লাতে মশা উৎপন্ন হচ্ছে। আপনি ড্রেনে হাঁটেন, ড্রেন এমনভাবে ময়লা ফেলা হয়েছে, যেটা আমি ফেলছি আপনি ফেলছেন, কিন্তু এই ড্রেন যদি আমরা 2000 লোক দিয়েও কাজ করি 3 মাসে পরিষ্কার করতে পারবো না। ড্রেনে প্রত্যেকদিন ময়লা হচ্ছে। আমাদের এখানে শুধু একটি এলাকাতেই 328 বিঘা আমরা হিসাব করেছি, যার মধ্যে কচুরিপানা হয়। আমি মেয়র হিসেবে কচুরিপানায় অন্যের জায়গায় হাত দিতে পারি না আইন মতো,
আমাদের একজন পূর্বসূরির নামে কি বলে অ্যান্টি কারাপশনে কেস চলছে, কারণ কেন তিনি টাকা খরচ করে অন্যের জমির কি বলে কচুরিপানা সাফ করেছেন। তারপরে আমাদের পাশে কিছু জায়গা আছে যেগুলো আমাদের নয়, যেমন মনে করেন বসুন্ধরা এক পাশে, অথবা আপনি মনে করেন উত্তরার মাঝখানেই উত্তরার চেয়ে বড় জায়গা আছে যেটি আমাদের নয়, যে জায়গাটিতে চাইলেও আমরা মশার ঔষধ ছিটাতে পারি না। এগুলো এখন মশার তো আর পাসপোর্ট নেই যে ভিসা সই করে দেবেন আপনি, ভিসা পেলে তারপরে আসবে, সেটা তো আর সম্ভব না। সুতরাং এটাও একটা কারণ। তবে আমি এই এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে আগামী বছর ইনশাল্লাহ বেশ ভালো হবে, কারণ আমরা আগামী বছর আগে থেকেই এই প্রিকশনগুলো নেব এবং এক ধরনের প্ল্যান করব। তবে আবারও বলি, দুটো কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। একটি হলো এটি, আরেকটি হলো যে আমরা কিছু রাস্তার পাশের কিছু গাছ কাটছি। এটি নিয়ে পরিবেশবিদদের কথা বলছেন, ওনাদের জন্য খুব বিনয়ীভাবে স্পষ্ট করে বলতে চাই, একটি গাছ কাটার আগে আমাদের ইঞ্জিনিয়াররা নিজেদের মধ্যে অন্তত 10 বার কথা বলেন, 2 ঘন্টা কথা বলেন, এলাকার লোকের সঙ্গে কথা বলেন, এলাকার নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেন। অনেক গাছ আছে মরে যাচ্ছে, অনেক গাছ আছে এমনভাবে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, দুর্ঘটনা তো আমরা সেদিনই দেখলেন, এমনভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপর যে আজকে নাও কালকে, গত 2 বছর দুর্ঘটনা ঘটেনি, আগামীকাল ঘটবে না এমন না, এবং ওই গাছটি সারা রাস্তার সমস্ত ট্রাফিককে মানে ডিস্টার্ব করছে। এগুলো নিয়ে আমরা সমস্ত মতামত নিজেদের সঙ্গে, অনেক একটি গাছ কাটতে প্রত্যেকের কষ্ট হয়, কারণ একটি গাছ বড় হতে অনেক দিন লাগে, আর একটি আইন আছে, সবাই চায়, কেউ আমরা গাছ কাটতে চাই না। তারপরেও এবং যখন যে গাছটি কাটা হয় সেই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি তার সামনে কাটা হয় প্রত্যেকটি গাছ, এবং আমরা বলেছি ইট ইজ এ জেনারেল ডিরেকশন, যেখানে আমরা গাছ কাটছি আমাদের আর 2-4 মাস লাগবে আমাদের এই রাস্তাগুলো করে ফেলতে। প্রত্যেকটা জায়গায় একটি গাছের জায়গায় আমরা আশেপাশে 2টো গাছ করে লাগাবো, হয়তো ওই জায়গাতেই পারবো না কিন্তু তার আশেপাশে লাগাবো, এবং সেই গাছ একদম এতটুকু গাছ নয়, বেশ একটু বড় গাছ, এবং সেগুলো আমরা অলরেডি আমরা সেভাবে প্রিপারেশন নিচ্ছি। সুতরাং এই জায়গাটিতেও না চাইলেও গাছ কেউ কাটতে চায় না, না চাইলেও আমাদের কিছু করতে হচ্ছে। সেজন্যে আমি একটু বলার আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটুকু বলছি। তবে এই সব কিছুর জন্য কিন্তু আমরা আবার কি বলে মাইকিং করছি, আমরা বাড়িতে বাড়িতে স্লিপ দিচ্ছি, বা যেটাকে বলে আমাদের ছোট হ্যান্ড নোট দিচ্ছি ছাপিয়ে, যে আমরা এগুলো করছি, এতে আপনার অসুবিধা হচ্ছে, আমরা রাস্তা কাটছি। রাস্তা তো কাটতেই হবে। এখন যদি আমি বর্ষার আগে এটা না কাটি, অল্প হলেও তো আমি মানে বন্যার ছোবল থেকে কিছু রক্ষা করতে পারবো। আর এটুকু বলি যে ইনশাল্লাহ আমাদের কাজের কোয়ালিটি ভালো। এই জায়গাটিতে আমরা আমাদের আমাদের ইঞ্জিনিয়াররা কম্প্রোমাইজ করছে না, আমাদের কন্ট্রাক্টররা এখন জানেন যে আমরা কোন পর্যন্ত অ্যাকসেপ্ট করব। আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যত খুশি সুবিধা নেন আমাদের, কিন্তু কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া হবে না। ওনারাও মোটামুটি গিয়ার্ড আপ, ওনারাও এখন বোঝেন আগামীতে ওনারা যেসব দেবেন তারা আরও অনেক মানে অনেক সচেতন হবেন। এটা ঢাকার ফুটপাত হকার মুক্ত করা এবং ঢাকার বিভিন্ন জায়গায় রাজপথের পাশেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলোর ছোট ছোট অফিস আছে সেগুলো, এবং ঢাকা রাজপথে এখন ভিক্ষুক রাজনৈতিক নেতারা যখন বিভিন্ন অঞ্চলের জাতীয় সংসদ সদস্যরা আসেন তারা বলেন যে তাদের কনস্টিটিউয়েন্সিতে ভিক্ষুক পাওয়া যায় না, তো ভিক্ষুক কিন্তু আমরা ঢাকায় দেখতে পাই প্রচুর। আপনি ফুটপাত বললেন, রাজনৈতিক অফিস বললাম এবং ভিক্ষুক বললেন। আচ্ছা, ফুটপাত বলি, ফুটপাতে ঢাকা শহরে আমাদের এলাকাতেই 72টা বস্তি আছে, এবং মানে উত্তরে ছোট বড় মাঝারি অনেক, এবং কয়েক লক্ষ মানুষ বাস করে। এরা দিন আনে দিন খায়। এর মধ্যে অনেকেই আছে যারা ফুটপাতের আর্নিং থেকেই কিন্তু নিজের জীবিকা নির্বাহ করে। আমরা কোনো কোনো এলাকায় ফুটপাত অলমোস্ট তুলে দিয়েছি, যেমন ফার্ম গেটের ওই পাশটা তুলে দেওয়ার 4 দিন পরে আমি গেছি, ওনারা সবাই মানছেন, কাছে এসে বিদেশে বললেন যে আমরা কিন্তু আমাদের জীবন চালাতে পারছি না, আপনারা বলেছেন আমরা তুলে দিয়েছি। এটি একটি জেনুইন সমস্যা, যে মানুষ অন্তত 20,000 পরিবার তো বাঁচে ফুটপাত থেকে, বা 15,000 পরিবার বাঁচে। সুতরাং এটা কালকে তুলে হয়তো দেওয়া যাবে, এর সঙ্গে অনেকগুলো ব্যাপার কাজ করে, কিন্তু এর একটা মানবিক দিক আছে,
আরেকটা হলো এর আরেকটি দিক আছে, যেটি হলো এই মানুষটি যদি তার সংসারের স্ত্রী পুত্রকে না খাওয়াতে পারে, যে ছোট্ট একটা বাচ্চা স্কুলে যাচ্ছে না যেতে পারে, সে কি করবে? এক ধরনের সন্ত্রাসের আশ্রয়। অপরাধের সঙ্গে যুক্ত। অপরাধের সঙ্গে তাকে বাঁচতে হবে, হিউম্যানলি তাকে খেতে হবে, সকালবেলা বিকালে খেতে হবে। সুতরাং অনেক জায়গা থেকে আমরা ক্রাইম না করে, ভিক্ষা না করে যে করছে, সুতরাং আমরা খুবই চিন্তিত এটা নিয়ে, এবং আমরা আমাদের যারা কাউন্সিলর আছেন তাদের সঙ্গে আমরা ঠিক করেছি বসে বসে প্রত্যেক দিন আমরা কথা বলি। আমরা এক এক এলাকায় যাচ্ছি, যে আমরা বের করার চেষ্টা করছি কোন জায়গাটিতে আমরা এই ফুটপাতগুলোকে শৃঙ্খলাবদ্ধ করতে পারি। আমাদের প্ল্যান হয়েছে যে রাস্তার এতটুকু দাগ দিয়ে দিবে, তার বাইরে সে আসতে পারবে না। যেখানে হয়তো 6 ফিট একটি ফুটপাত আছে, আমরা হয়তো 2 ফিট 2.5 ফিট তাকে দিলাম। এমনও প্ল্যান করছি যে আমরা টেবিলটা এমনভাবে বানাবো যেন তার মাঝখানে, যে আপনার এখানে যেরকম গোল যদি বানাই, তাহলে তার পেছনে সে একটু জায়গা পায়, সে করতে, মানে স্পেস সেভ করার জন্যে। আমরা কয়েকটি জায়গা দেখেছি, যেমন সরকারি কর্ম কমিশনের উল্টা দিকে একটা বড় রাস্তা আছে, যেখানে আপনি অন্তত 1000 মানে হকারকে স্থান দিতে পারবেন। সরকারের সঙ্গে আমরা কথা বলবো, পুলিশের গাড়ি থাকে এখন ওখানে। তেমনিভাবে আমরা সব এলাকায় কিছু কিছু জায়গা বের করতে চাই। তারপরে আমরা ইভিনিং মার্কেট করতে চাই 4টা থেকে রাত 10টা পর্যন্ত। আমরা হলিডে মার্কেট করতে চাই। কিন্তু এটা এত বড় সমস্যা যে এটা তো আমাদের কন্ট্রোলে না, এবং এর পেছনে বেশ কিছু প্রভাবশালী মহল কাজ করে, প্রভাবশালী লোক কাজ করেন, যারা চাঁদা তোলেন, এবং কখনো কখনো আমরা শুনি যে বিভিন্ন সিকিউরিটি এজেন্সির লোকজন এর সঙ্গে অনেক জড়িত বলে আমরা শুনি। সুতরাং এই সমস্যাটি বলতে খুবই কুইকলি বলে ফেলতে পারি আমরা, কিন্তু মানে ঢাকার প্রতিটি সমস্যার ক্ষেত্রে আপনি সত্যি, দেশেরও যে তবে আমরা রাজনীতির ছায়ায় লালিত পালিত ব্যক্তিবর্গ আছেন, এবং তাদের সে মোকাবেলা করাটা একটা কঠিন কাজ নিঃসন্দেহে। একটি এলাকায় একদিন ঘুরতে গেছি, আমি আমার ড্রাইভারকে পাঠিয়েছি। একজনকে দেখে মনে হলো যে সে কিছু ঘুষ করছে। তো দেখা গেল সে টাকা তোলে একজন থেকে, তুলে সে একটা মিষ্টির দোকানে গেছে, সে মিষ্টির দোকানে জমা দিয়েছে, তারপর আর সে জানে না। চেইনটা হলো এখান থেকে টাকা তুলে একজনকে দিবে, সে এসে আরেকজনকে দিবে, এই টাকা শেষ পর্যন্ত কোথাও হচ্ছে খুব কাছে কোথাও। তো এরকম সব জায়গায় না বলে আমি বলি অনেক জায়গাতেই এরকম চেইন কাজ করে, এবং এটাই সত্যি। আমি বলি বা না বলি, সাধারণ মানুষ তো সত্যি কথা বলে, এবং অভিজ্ঞতা সত্যি কথা বলায়। তো প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় অভিজ্ঞ হচ্ছি বলেই আমরা এই কথাগুলো বলতে পারছি, এবং এটা সমাজের সনাতনী সমস্যা। তবে এটি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। কতদিনে হবে জানি না, বাট উই আর ভেরি অ্যালার্ট। আরেকটি কথা, আপনি রাজনৈতিক অফিসের কথা বলেছেন, এটা একটা সেন্সিটিভ ব্যাপার, অনেক দিন থেকে হয়ে এসছে, এবং এটা চাইলেই আপনি চট করে কালকে সকালে তুলে দিতে পারবেন না। তবে এখানে আমি আরেকটা ছিল রাজনৈতিক বিলবোর্ড। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এই সরকার আমাদেরই প্রেশারে, যেমন আমি হানিফ ভাইকে বলেছি, হানিফ ভাই আমাদেরকে একটা দেন, কি বলে ফারুক সাহেব, হানিফ সাহেব, আমাদেরকে একটা পলিসি দেন। সারা ঢাকা শহর বঙ্গবন্ধুর ছবি 6 ইঞ্চি, এবং যিনি তার নাম লিখছেন তার ছবি 6 ফিট, আগলি সারা ঢাকা শহর ছেয়ে গেছে। সুতরাং আমাদেরকে একটা পলিসি দেন। আমরা তো এটা টাচ করে আজকে কিছু হচ্ছে না, কালকে মারামারি হবে, পরশু এটা নিয়ে গন্ডগোল হবে। সুতরাং লেট আস হ্যাভ এ পলিসি। ওনারা একটা সুন্দর পলিসি দিয়েছেন, খুবই ধন্যবাদ দিই আমি। পলিসিটা হলো যে নেতৃবৃন্দের ছবি যেখানে ইউজ করবে, সেখানে নিজের ছবি ইউজ করতে পারবে না। তাতে কি হয়েছে, এখন কিন্তু কমে গেছে। আর আমাদের শক্তি কি হলো ভাই, আমাদের নেতৃবৃন্দ বলছে, সরকার বলছে, বা সরকারি যে সরকার চালায় তারা বলছে, সেই জন্য অনেক কমে গেছে। এবং আমরা তারপরের দিন বোধহয় 50,000 ফেলে দিয়েছি ঢাকা শহর থেকে, ছোটো বড় বড় ফেলে দিয়েছি সব। সুতরাং আর রাজনৈতিক অফিস কিন্তু আমরা বেশ কিছু, আপনি যান বনানীর পাশে, এই যে বনানী মার্কেটের পাশে একটা বড় রাজনৈতিক অফিস হয়েছিল। আমি যুবলীগের সম্মানিত চেয়ারম্যানকে ফোন করেছি, আমি বলেছি দেখেন এটা নতুন করে বলছে। উনি বলে, আনিস ভাই যেইখানে আপনারা ফেলতে চান, আমরা আজে বাজে অফিস, আমাদের নামে দখল করা জায়গা অফিস আমরা করতে দেব না। আমরা জানি যে কোথায় আমাদের অফিসের প্রয়োজন আছে, সেটুকু হয়তো আমরা আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু যেখানে মনে করবেন মাস্তানি হচ্ছে, আমি ওমর ফারুক সাহেবকে ধন্যবাদ দিই এই জন্যে। উনি বলছেন যেখানে মনে করেন যে মাস্তানি করে আপনার জায়গা দখল করছে, সেখানে ফেলে দেবেন। আমরা এখানে ফেলে দিয়েছি, আমরা আমেরিকান এম্বাসির উল্টো দিকে আছে ফেলে দিয়েছি, আমরা মোহাম্মদপুর মিরপুরে অনেক ফেলে দিয়েছি। কিন্তু একটি ঘটনা বা এক ধরনের
মানে কালচার যখন অনেক বছরের কালচার হয়ে যায়, আপনি তো তাকে চাইলেই উপরে ফেলতে পারবেন না, এবং তার প্রয়োজনও থাকে। সেদিক থেকে এটা আমরা মানে টাচ করছি, এটা বলতে পারি। আর ভিক্ষুকের কথা বলছেন, ভিক্ষুক সেটাও অনেক, ভিক্ষুকরা অনেক বড় লোক আছেন সবাই, মানে এক ধরনের ভালো প্রফেশন। তো এবং তাদেরকে তো আবার নিয়ন্ত্রণ করে এরকম একটা সেখানেও ওই যে আপনি যেমন চাঁদা যেরকম বললেন চলে যায় মিষ্টির দোকানে, এরকম ঢাকায় ভিক্ষুকদের আবার পর্যবেক্ষণ করে অনেক কিছু লোক অনেক আছে। ভিক্ষুক, তারপর আমরা যাদেরকে হিজড়া বলি তাদের, হ্যাঁ, সুতরাং ওটাও আমার একটা বড় এক্সপেরিয়েন্স, হিজড়ার এই ব্যাপারটাও আমি বলবো যদি প্রশ্ন পাই ওরকম। তো ভিক্ষুকদের কিন্তু এখন এই এলাকায় ভিক্ষুক না, হিজড়াদের সমস্যা তো এখন যেটি হচ্ছে, মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করে তুলছে, এটি একটা বড় সমস্যা। এবং এখন তো শোনা যায় তারা টুকটাক অস্ত্রশস্ত্র ব্যবহার করবার শুরু করেছে। আজকে থেকে কতদিন হবে, 1 মাস আগে ডেইলি স্টার একটা সেমিনার করেছিল হিজড়াদেরকে নিয়ে। আমরা সম্মানের সঙ্গে বলছি, কারণ ওনারাও মানুষ। এবং সেখানে আমরা দেখেছি যে ওখানে কিন্তু একটা গোষ্ঠী আছে, নেতা আছেন, ট্রাইবের নেতা যেরকম থাকে ওনারাও এরকম গুরু বলেন। এরকম অন্তত ঢাকা শহরে 34 জন গুরু আছেন, যাদের ইন্ডিভিজুয়াল কমিউনিটি আছে। এই 500 এই গুরুর আন্ডারে, এই 500 এই গুরুর আন্ডারে, অ্যান্ড দে আর ভেরি স্ট্রং। কিন্তু ওদের অনেককে দেখছি তারা জীবনের ফিরে আসতে চান, তাদের অনেক দুঃখ আছে। দেখেন, একজন হিজড়া সে তো কোনো বাবা না, বাবার সন্তান। একটা সময় হয় যখন একজন বাবা মা এরকম একটি সন্তানকে আর রাখতে চায় না নিজের সঙ্গে, এবং সন্তানের জন্য লজ্জাবোধ করে, তাকে প্রোটেকশন দেয় না। ওদের একজন বলেছিলেন, আমি আমার পরিবারকে বাঁচানোর জন্যে পরিবার ত্যাগ করে চলে এসেছি। এটাই সত্যি। আসার পর সে তার পরিবারের সম্মান রক্ষা করার জন্যে পরিবারকে ত্যাগ করে নিজে আরেকটি জীবন বেছে নিয়েছে। এই জীবনে তো সে কিছু করতে চাইবে, কিন্তু আমাদের সমাজ কিন্তু তাকে সেভাবে অ্যালাউ করছে না। ওখানে 2-3টে মেয়ে আছে যারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, যে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। তার 4 বা 5 দিন পর, না, তার 1 সপ্তাহ পর আমি তাদের নেতৃবৃন্দকে আমার অফিসে ডেকেছি, ডেকে বলেছি যে তোমরা তোমাদের গোষ্ঠী থেকে কতজন চাকরি করে? বললো যে 150 জনের মতো। আমি বললাম আমাকে 5,000 জনের একটা লিস্ট করে দাও তোমরা। 5,000 জনকে চাকরি, 5 জনকে দিতে পারবো কিনা জানি না, কিন্তু 5,000 লোকের চাকরির দায়িত্ব আমি নিলাম। এবং তোমাদের এটা করতে হলে তোমাদেরকে আগে মন ঠিক করতে হবে যে তোমার সমস্ত কিছু বদলাতে হবে, তোমার চলন বলন বদলাতে হবে, তোমার অবয়ব বদলাতে হবে, তোমার সাজসজ্জা বদলাতে হবে, তোমার পার্সোনালিটি বদলাতে হবে। আমার সঙ্গে ডেইলি স্টারের তৌফিক ছিল সেদিন, সেও ওখানে ছিল। মানে সে আমার একটা ইন্টারভিউতে নিতে এসেছিল, তখন আমি সেও কথা বলছিলাম, যেহেতু ওখানেই হয়েছে, এটা একটা কাকতালীয় ব্যাপার ছিল। এবং আমি বললাম যে এবং আমরা একসঙ্গে কয়েকটা এনজিও যারা কাজ করছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা দায়িত্ব নিলাম যে তোমাদেরকে আমরা করব, কি বলে, ট্রেনিং দেব, এনজিও, এবং এই দায়িত্ব মেয়র নিল। আসো, এই চ্যালেঞ্জটি তারা নিয়েছেন, কিন্তু আমি দেখেছি তাদের মধ্যে দ্বিধা আছে। হ্যাঁ, আমি বলছি তোমাকে ঠিক করতে হবে যে তুমি 7,000 টাকার বেশি কাজ করতে টাকা পাবে না, কারণ তুমি তো শিক্ষিত না। ব্যাপারটা হচ্ছে সে কিন্তু এখন 7,000 টাকার চেয়ে বেশি আর্ন করে। ওই যে আপনি বললেন রাস্তায় দাঁড়িয়ে আর্ন করে, গান করে আর্ন করে। আমি বলি গানের জায়গায় যাও, অনেকে কিন্তু ভালো কাজ করছে। এটিএনে 3টি হিজড়া ওই গোত্রের 3 জন আছেন যারা ভালো কাজ করছেন। কোনো গার্মেন্ট ফ্যাক্টরিতে, কোনো সিকিউরিটির জায়গায় 3 জন কাজ করছেন, 4 জন কাজ করছেন, ভালো কাজ করছেন। আমার শক্তিটা কোথায় ছিল? আমি যদি আজকে চ্যানেল আইকে এসে বলি আমাকে একটা চাকরি দেন, আপনার মেয়েদের সিকিউরিটির জন্য একজন দেন, এটা কোনো ব্যাপারই না। কিন্তু কেউ হয়তো উদ্যোগ নেয়নি। আমি যদি আমার গার্মেন্টস কমিউনিটির কাছে যে বলি তুমি 1 জন করে চাকরি দাও, ওই মেয়েটাকে ট্রেনিং করার দায়িত্ব আমার, আমি, এবং ওর পার্সোনালিটি করে দেওয়ার দায়িত্ব আমার, এবং আমরা এত মেয়েদের আমরা সিকিউরিটি দেই, এটা সম্ভব। আমি জানি না আগামীতে কি হবে, তাদেরকে 2 মাস সময় দিয়েছি, 2 মাস পরে আমার কাছে আসবে। যদি সেটা আমরা সবাই মিলে করতে পারি, একটি নতুন ঘটনা ঘটবে আর কি। ভিক্ষুকদের প্রশ্নটা, ভিক্ষুক এই এলাকা থেকে উঠে গেছে। পুলিশ আমাদের সঙ্গে, এই এলাকা বলতে আমি গুলশান, বনানী
এগুলো এইসব জায়গা থেকে ভিক্ষুক উঠে গেছে, এবং ভিক্ষুক ওঠানো সম্ভব, এবং আমরা মনে হয় যে এটাকে আর একটু কনসেন্ট্রেট করব। আমি কনসেন্ট্রেট বেশি করতে পারিনি, কারণ হাতের পাশে অনেক বেশি কাজ করার মতো আছে। নগরবাসীর যাতায়াত সুবিধার জন্য 2017 সাল নাগাদ 3000 পাবলিক বাস চালুর চিন্তা ভাবনার কথা শুনেছিলাম আমরা। হয়েছে কি, আমার মানে আমি জানি না, ওই আগে বলে ফেলেছিলাম ইলেকশনের আগে এটা করব এটা করব এটা করব, এখন যে দেখেছি প্রত্যেকটাই, এই যে সকালে বলে মাননীয় মেয়র, দুপুরে বলে মাস্তান মেয়র, সন্ধ্যায় বলে যে হুজুর মেয়র, মানে সবখানে যে বিয়েতে যেতে হয়, দোয়া পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি, যেটাই হাত দেই সেখানে কিন্তু একটা বিরাট গোষ্ঠী কাজ করে, প্রভাবশালী গোষ্ঠী। এই যে আজকে আপনি বলছেন যে 10টি জায়গা আমরা খালি করেছি, কাউরান বাজার, কি বলে তেজগাঁ ট্রাক টার্মিনাল, গাবতলী, কল্যাণপুর, আমিন বাজার, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেখানে লোক ঢুকতে পারতো না, মিরপুর 12 নম্বর, আবদুল্লাপুর, জাপান বাংলাদেশ কলোনি, এরকমভাবে 10টি জায়গা। এর পেছনে কিন্তু বিরাট বিরাট, আমরা অন্যভাবে যদি বলি যে মানে কি বলে, যে কি বলি আমরা, এক ধরনের প্রভাবশালী গোষ্ঠী, বাজে ব্যবসা, চাঁদাবাজি বলি না আমরা, এটা কাজ করে। এবং আপনি প্রত্যেক যে হিসাব করেন না, যে কোনো জায়গায় একটা ট্রাকের ভাড়াও যদি অল্প কিছু ধরেন, সেটাও যদি কেউ রাখতে দেয় কত হাজার লক্ষ কোটি টাকা। এই জায়গাটিও, বাসের জায়গাটি আমার মনে হয় সবচাইতে বড় একটি জায়গা, যেখানে হাজার কোটি টাকার ব্যবসা চলে, যার খারাপ ভালো বলবো না, এক ধরনের সিন্ডিকেট, স্ট্রং সিন্ডিকেট। কী ধরনের আমি বলি, ঢাকা শহরের 194টি বাস কোম্পানি আছে, ঠিক আছে, 4500-র মতো বাস চলে। হয়তো কোনো কোম্পানির যারা এই লাইসেন্সটি আছে তার একটি বাস আছে, কিন্তু তার নামে আরও 500 বাস চলে। এটা অন্যায়ের কিছু নেই, কিন্তু এর পেছনে এর যদি একটি অফিসিয়াল খরচ থাকে 200 টাকা, এর পেছনে হয়তো খরচ হয়ে পড়ে 700-800 টাকা। ওইটাই একটা বড় সিন্ডিকেট। সুতরাং এই সিন্ডিকেটে যারা আছেন তারা লাভবান হন। সমস্যা হলো আমরা সাধারণ মানুষ ভোগান্তি পাই। আপনি বাসে উঠতে পারেন না, মেয়েরা বাসে উঠতে পারে না। ঢাকা শহরে বাসে বাসে মারামারি হয়, একটার জায়গায় 4টা বাস দাঁড়িয়ে থাকে। আমি এই জায়গাটিতে খুবই কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই বাস মালিক সমিতিদের, যারা কর্মকর্তা বৃন্দ, তাদের সঙ্গে আমি মহাখালী বাস স্ট্যান্ড সামনের জায়গাটি 15 বছর থেকে খালি হয় না, খালি করব বলে প্রথম আলোচনা শুরু করলাম। এই আলোচনার এক পর্যায়ে আমাদের খুবই তিক্ত সম্পর্ক হয়ে গিয়েছিল। আমার বাসাতেই রাঙা সাহেব, ফারুক সাহেব, হোম মিনিস্টার সব মিলে আমরা আলোচনা করতে যেয়ে দেখলাম যে কোথাও যাওয়া যায় না, রীতিমতো রাগারাগির মতো অবস্থা, এর বেশি নাই বলি। কিন্তু এক পর্যায়ে ওনাদেরকে আমার মনে হয় যে আমরা বোঝাতে সক্ষম হলাম যে আমাদের সবার জন্য এটা প্রয়োজন, এবং এই যে তারা কোঅপারেট করা শুরু করলেন আমাদের সঙ্গে, আজকে পর্যন্ত কোঅপারেট করছেন। দেখেন আজকে মহাখালী বাস স্ট্যান্ডের সামনে কিন্তু ওরকম ভিড় নেই, বাস যাবে 2-4টা, এটা থাকবেই। এই যে 3000 3500 বাস, আমরা বোধহয় 25টা মিটিং করেছি, কালকেও মিটিং আছে এনায়েত সাহেবদের সঙ্গে, যে আসেন আমরা, আপনারা, ওনারা বলে আমরা প্রফিট করছি না। কেন প্রফিট করছেন না? বলে ভাই লোক তো ওঠে না। কেন লোক ওঠে না? আমাদের এটা নাই ওটা নাই, মারামারি হয়, রাস্তায় কালেকশন। আমরা বললাম পৃথিবীতে অনেক জায়গায় এক ধরনের একটি ফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, সেটি করেন। করতে 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 আজকে আমরা আলোচনার একটি জায়গায় এসেছি যে ওনারা 194টি কোম্পানিকে 5টি বা 6টি কোম্পানিতে আনতে রাজি হয়েছেন, যার সঙ্গে কিন্তু এই 4500 বাসই থাকবে। এক একটা রুট হবে, একটা কালার হবে, এবং ওই রুট দিয়ে ওই সমস্ত বাস চলবে। সুবিধাটা হলো ফ্র্যাঞ্চাইজের, যে একটি বাস, সামনের বাস যদি যে প্যাসেঞ্জার পায়, পিছনের বাস যদি যেয়ে দাঁড়ায়, একই লাইনে চলবে, সে আর দাঁড়াবে না, সে চলে যাবে। তার কারণ হলো সারা দিনে যে ইনকামটা হবে সেটি তাদের ইনভেস্টমেন্ট মতো ভাগ হবে। সুতরাং এই বাস তার যাত্রী পেলো না পেলো কিচ্ছু ম্যাটার করে না। এই জায়গাটিতে তারা কনভিন্স হয়েছেন। আমি সম্মানিত প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমরা ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছি, ফাইন্যান্স সেক্রেটারির সঙ্গে দেখা করেছি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দেখা করেছি, এবং বোঝানোর চেষ্টা, ওনারাও রাজি হয়েছেন। ওনারা দুটো জিনিস চান, একটি হলো পুরনো বাস কী হবে, আরেকটি হলো ন্যাচারালি একটু যদি সরকার থেকে অল্প ইন্টারেস্টে পেতে পারে, এবং এই 1500 কোটি টাকার মতো লাগবে। এটি আমার দায়িত্বে আমরা নিয়েছিলাম যে আমরা এটাকে হ্যান্ডেল করব। এক ধরনের সুরা হয়েছে, মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, সম্মানিত প্ল্যানিং মিনিস্টার সবাই কথা দিয়েছেন সাহায্য করবেন। এখন আমরা কনসালটেন্ট দিয়ে কাজ করছি,
কিন্তু এতে ঢোকার পরে দেখা গেল এটা অনেক বড় কাজ। আপনার এর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই অনেক সময় লেগে যাবে। কোন রাস্তায় কী চলবে, তার মালিকানা কী বেসিস হবে, হোল্ডিং কোম্পানিগুলো কী করে হবে, ঢাকা শহরে 6টা বাস টার্মিনাল তৈরি করতে হবে ঢাকা শহরে, নাহলে এগুলো হবে না। 4টা ওয়ার্কশপ তৈরি করতে হবে, টিকিটিং সিস্টেম তৈরি করতে হবে, কালেকশন সিস্টেম তৈরি করতে হবে, লেন সিস্টেম তৈরি করতে হবে, কোথায় কোন বাস কীভাবে দাঁড়াবে, কতক্ষণ পর চলবে, কোন রুটে কতগুলো চলবে। আমি প্রথম ভেবেছিলাম যে 1 বছরের মধ্যে করে ফেলতে পারবো। আমার ধারণা যে এটা ইনশাল্লাহ আমরা করতে পারবো, ওনারা উল্টাবেন না, একটু বেশি সময় লাগতে পারে, হয়তো 1.5-2 বছর। পরিবেশ পুলিশ চান, তার কি হলো? পরিবেশ পুলিশ চাই এই জন্যে আমি সম্মানিত প্রধানমন্ত্রীর কাছেও রিকোয়েস্টটি রেখেছি যে আমাদেরকে যদি 100 জন পুলিশ দেয়, পুলিশ আমাদের অনেক সাহায্য করছে, কিন্তু পুলিশের এত কাজ যে পুলিশ সবসময় চাইলেও আমাদের সাহায্য করতে পারে না। আর একটা এলাকায় যখন যাই, আমরা একটা এভিকশন করি, সে যখন আবার বসে, তখন কিন্তু গয় রহ হয় আমাদের দোষ দিয়ে দেয় যে ডিএনসিসি টাকা খেয়েছে, নয় পুলিশের দোষ দিয়ে দেয়। এর পেছনে কোন প্রভাবশালী লোক আছেন কাউকে ডিটেক্ট করা যায় না। পরিবেশ পুলিশ নতুন কোনো আইডিয়া নয়, শ্রীলঙ্কাতে আছে পরিবেশ পুলিশ আছে, আর অন্যখানে তো পুলিশই মেয়রের আন্ডারে, সেটি আমরা চাইছি না। আমাদেরকে যদি 100 জন করেও পুলিশ দেওয়া হয় এবং ওয়াসাকে বা এই ধরনের ইনস্টিটিউশন যাদেরকে এভিকশন করতে হয় তাদেরকে যদি 25-50 জন করে পুলিশ দেওয়া হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি 6 মাসে ঢাকা শহরের চেহারা আলাদা হয়ে যাবে। কারণ আমি যেখানে এভিক্ট করব, আমি যে জায়গাটা পরিষ্কার করব, আমি যে লেনটা পরিষ্কার করব, সেটা তো আমার পুলিশ সারাদিন ঘুরবে এবং আমার পুলিশকে আমার কাছে জবাবদিহি করতে হবে যে কেন সে আবার বসলো ওখানে, তাই না? এখন তো আমি কাউকে ধরতে পারি না, কারণ ওসি সাহেব অত্যন্ত বিজি, আমার এমপি বলেন আমি জানি না। আমি আবার বলছি, যদি আমরা 100 জন পরিবেশ পুলিশ পাই, আমি 100, সাউথে 100 এবং ছোট ছোট অনুষ্ঠানগুলো, তাহলে ঢাকা শহরের শৃঙ্খলা, ঢাকা শহর পরিষ্কার রাখা, ঢাকা শহরের মাস্তানি অনেক অনেক কমে যাবে এবং ওভারনাইট কমে যাবে। নিরাপত্তার প্রশ্নটি আসে এবং সেক্ষেত্রে সিসিটিভি প্রকল্পের কি অবস্থা? হ্যাঁ, সিসিটিভি প্রকল্প শেষের দিকে, সময় আসলে অনেক কথা বলে ফেলেছি না। সিসিটিভি কিন্তু ওই যে বললাম, ইলেকশনের আগে বলেছি সব জায়গায় সিসিটিভি করব। আসার পরে মানে আমার যারা কাজ করেছে, আমার স্ত্রী থেকে শুরু করে সন্তান এবং বন্ধুবান্ধব, এটা বাদ, এটা বাদ, এটা কী করছো, স্কুলের কী করেছো, সিসিটিভির আমরা একটা সুরাহা করেছি। সম্মানিত এমপি আমাদের যিনি আছেন রহমতুল্লাহ সাহেব, ওনার নেতৃত্বে গত বছর এই গুলশান, বনানী, বাড়িধারা এই এলাকায় এই সোসাইটিগুলো 100 টিভি ক্যামেরা কিনেছিল এবং এই টিভি ক্যামেরাটি অনেক কাজ দিয়েছে। এই যে ইটালিয়ান ভদ্রলোক মারা গেলেন, রাভেলি বা এই ধরনের কিছু নাম, একটা সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু ধরা পড়েছে। সারা পৃথিবীতে এখন যত রকমের সন্ত্রাস হচ্ছে, ওয়ার হচ্ছে বা রাস্তাঘাটের সিকিউরিটি, সব কিন্তু সিসিটিভির কল্যাণে হচ্ছে। আমাদের এলাকায় ছোটোখাটো চুরি, দাড়ি, টেলিফোন ডেইলি অনেক চুরি হয়, বড় বড় সন্ত্রাসীও কিছু কিছু ঘটনা ঘটে, মানে খুনের ঘটনা ঘটে, তারপর রাস্তাঘাটে ইভটিজিংয়ের ঘটনা ঘটে, রাস্তাঘাটে জোরে গাড়ি চালাচ্ছে ঘটনা ঘটে, অমুকের পুত্র অমুক জায়গায় ধাক্কা মেরে দিয়েছে ঘটনা ঘটে। এই সমস্ত কিছু কন্ট্রোল করার জন্যে যেদিন ওনারা আমার কাছে আসলেন যে এরকম আমাদের একটা প্রজেক্ট হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সাপোর্ট আস, তখন আমার মধ্যে মানে একটা অনুভূতি আসলো যে আমরা কাজ করি একসঙ্গে। আমরা 4টি সোসাইটিকে, গুলশান, বনানী, বাড়িধারা, নিকেতন, সবাইকে এক করেছি এবং আমরা দেখলাম যে গভর্নমেন্টের টাকার আগে এটা আমরা আমাদের পার্টিসিপেশনে করি। আমাদের বন্ধুবান্ধব, আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড, সবাইকে আমরা একদিন দাওয়াত করেছি। আমাদের একটা প্রেজেন্টেশন দিয়েছে পুলিশ যে সিসিটিভি কত ভালো কাজ করে। আমাদের হোম মিনিস্টারও বোধহয় সেদিন ছিলেন, হ্যাঁ ছিলেন, সবাই মিলে, রহমতুল্লাহ সাহেব ছিলেন, আমরা সবাই মিলে ওই প্রেজেন্টেশনটা দিয়েছি। দেওয়ার পরে আমরা বলেছি যে এবার আপনাদের সিকিউরিটি, আমাদেরকে কিছু সাহায্য করেন। আজকে পর্যন্ত আমরা যতটুকু সাহায্য পেয়েছি, আমরা আমাদের টার্গেটে মোটামুটি পৌঁছাতে পেরেছি। ভেরি স্ট্রং 1200 ক্যামেরা আমরা অর্ধেক ঢাকা, মানে একদম টঙ্গী থেকে শুরু করে মেইন রোড দিয়ে বিজিএমইয়ের পাশ দিয়ে এই এলাকাটা আমরা একদম মানে চিরুনির মতো আমরা এই জুনের মধ্যে, জুন না, আমি ওনাদের বলেছি 10ই মের মধ্যে 530টা ক্যামেরা এখনই বসছে, শুরু হয়ে গেছে কাজ। আর বাকি ক্যামেরার জন্য আমরা টেন্ডার করছি, কারণ এটা পাবলিক মানি। টেন্ডার করার পরে আমরা মনে করি যে জুনের মধ্যে বা 10ই মের মধ্যে আমরা এগুলো বসাতে পারবো, না হলে জুন মাসে। এবং এবছরের শেষের মধ্যে আমি 2-3টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। এবছরের শেষের মধ্যে আমরা পুরো নর্থ সিটিকে এক ধরনের সিসিটিভির লিঙ্কে নিয়ে আসবো। ক্যামেরার বাইরেও আমি একটু
একটু করে বলতে চাই ঢাকাবাসীর জন্যে যে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, যেমন আর 3 মাস পর থেকে ঢাকায় কোনো বড় বর্জ্য আপনারা কোথাও দেখতে পাবেন না ইনশাল্লাহ, কারণ আমরা 72টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করছি, প্রত্যেক ওয়ার্ডে 2টো করে। আমরা ঢাকাকে সবুজ করার অনেক বড় প্ল্যান নিয়েছি, আবদুল্লাহ আবু সাইদের সঙ্গে কাজ করছি, শেখ সাইক সিরাজের সঙ্গে কাজ করছি, এগ্রিকালচার ইনস্টিটিউশনের কাজ করছি। 2 বছর পরে অনেক চেঞ্জ দেখতে পাবেন। ঢাকার লাইট আমরা সব বদলিয়ে ফেলবো, এলইডি লাইটে আমরা ট্রান্সফার করে ফেলবো। 1-1.5 বছরের মধ্যে এই চেঞ্জটিও আপনারা দেখতে পাবেন। সুতরাং আমাদের উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ ঢাকা বদলাবে। একটা সময় এই কথা মেয়ররা সবাই বলতেন, আপনারাও নির্বাচনের আগে, এই যে মন্ত্রণালয়গুলো, অধিদপ্তর বা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সিটি কর্পোরেশনের সঙ্গে, সেটি এখন আর আপনার খুব একটা বলছেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা আপনার পূর্বসূরীরা বেশ জোরে সোরে বলতেন, সেটিও আমরা লক্ষ্য করছি যে আপনারা 2 মেয়র এখন আর বলছেন না, মানে এগুলোর প্রয়োজনীয়তা মনে করছেন না আর। এগুলোর প্রয়োজনীয়তা মনে করছি তা না, কিন্তু আমাদের আমাদের সমাজ ব্যবস্থার চেয়েও আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যেভাবে তৈরি, চাইলেই এটা ওভারনাইট করা সম্ভব না। ধরেন আমি আজকে ওয়াসাতে মিটিং করতে গেছি, আমি সেদিন রাজুকে মিটিং করে এসেছি। রাজুকের সঙ্গে আমরা অনেক শক্তভাবে কাজ করছি, একদম দেখেন না আমরা সমস্ত র্যাম্প ভেঙে ফেলছি, তারপরে সমস্ত ওই যে বেসমেন্টের যারা পার্কিং নেই সেগুলো থেকে আমরা এক ধরনের স্ট্রাকচারে নিয়ে এসেছি। এটা হলে খুবই সুবিধা হয়, তাহলে একজনের গ্রন্থ না থাকে। কিন্তু এটা যদি আজকে আমরা বলি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। নগর সরকার বললে মনে হয় যে সরকার আলাদা, সরকারের ভেতরে সরকার। আমরা এখন এর প্রয়োজনীয়তা বোধ করছি যে এগুলো থাকলে ভালো হয়, কিন্তু যারা রাষ্ট্র চালান তারা আমাদের চেয়ে অনেক বড় করে এটা দেখেন, অসুবিধেগুলো দেখেন। তবে এক ধরনের গ্রন্থ না হওয়া প্রয়োজন, যে কারণে আমরা বলা শুরু করেছি যে ওয়াসার পার্টলি আমাদের দিয়ে দাও। আপনি জলের জন্য বলছেন যে জলজটের জন্য আমাকে দায়ী করছেন, কিন্তু জলজটের জন্য আমি পরিপূর্ণভাবে দায়ী না, সিকিউরিটির জন্য আমি পরিপূর্ণভাবে দায়ী না। আজকাল বাড়ি ঘরে ঝগড়া লাগলেও মেয়রের দোষ হয়ে যায় যে ওর জন্য বাড়িতে তাড়াতাড়ি আসতে পারিনি। সবশেষ আমি এটুকু বলবো যে আমাদেরকে আপনারা বিশ্বাস করে ভোট দিয়েছেন, এবং আমরা খুব সতর্কতার সঙ্গে, মোটামুটিভাবে সততার সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গে কাজ করার চেষ্টা করছি। ঢাকা শহর ইনশাল্লাহ বদলাবে। আমরা যদি সবাই একটু কষ্টগুলো, এই যে রাস্তা হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন, কিন্তু এটুকু কষ্ট নিতেই হবে। আমরা খুবই কুইকলি কাজ করার চেষ্টা করছি এবং সবার প্রতি একটু দোয়া চাইছি, ভরসা রাখুন আমাদের উপর। অনেক ধন্যবাদ মিস্টার আনিসুল হক। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। অঙ্গীকার যা ছিল সেগুলো মোটামুটিভাবে বাস্তবায়নের পথে কর্মতৎপর তিনি, সেটি দৃশ্যমান। সমস্যাগুলো আছে সেগুলো তিনি নিজেও বুঝতে পারছেন এবং সেগুলো কাটিয়ে উঠবার চেষ্টা করছেন। তবে নগর পিতা হিসেবে তিনি তার যারা সহকর্মী আছেন তাদের প্রতি যথেষ্ট আস্থাশীল মনে হচ্ছে কথাবার্তায়, সবাইকে নিয়ে বদলাবার চেষ্টা করছেন। কিন্তু আমরা যারা এই শহরে বাস করি, তারা যদি এই নগরকে বদলাবার নিজেদের যার যেটুকু দায়িত্ব আছে সেটুকু চেষ্টা না করি এবং তাদেরকে সহযোগিতা না করি, তাহলে আসলে শেষ পর্যন্ত খুব ভালো কিছু হবে না। কাজেই আমরা আশা করব যে তাদের উপরে দায়িত্ব, তারা যেভাবে পরিচালনা করবেন, তারা যেভাবে গাইড করবেন, আমাদেরকে সচেতন করে তুলবার কাজটা তাদের, কিন্তু বদলাবার দায়িত্বটা আমাদের সবার আলাদা আলাদাভাবে এবং সম্মিলিতভাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।